একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অন্যদিকে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনও এক ধরনের তর্ক বিতর্ক কিংবা কথার বাহাস চলছে। স্বস্তি ফিরবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। জিনিসটাকে আমরা ধরেন দুইভাবেই বা তিনভাবে দেখতে পারি। ছোট করে যদি তিনভাবের এটা বলি, যে একটা তো হচ্ছে একটা বাস্তব চেহারা আমরা দেখতে পাচ্ছি, এটাই এখনকার বাস্তবতা। তাহলে একটা বাস্তবতা দেখলে আমরা এই বাস্তবতায় মানবো নাকি এটা পরিবর্তনে কাজ করব, সেটি একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এখানে যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাও একটা বাস্তবতা, এখনকার কি পরিস্থিতি। আরেকটা বলছেন যে রাজনৈতিক অঙ্গনে এই যে কথা পাল্টা কথা। তা আমি তৃতীয়, এটাও একটা বাস্তব চিত্র। তা আমি পরেরটাকে তো আমি স্বাভাবিক ঘটনা হিসেবে ধরতে চাই, যদি বিশেষ করে যে প্রেক্ষাপটে আমরা কথা বলছি একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে, তা সেইখানে রাজনীতির কি কর্মকাণ্ড আমরা করব না করব পারস্পরিক আলাপ আলোচনা চলতেই পারে, এটা কোনো আমি সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যে এর কালমিনেশন যে ইউনাইটেডলি যেটা আমাদের চিন্তায় ছিল সেইটা না হয়ে নানা ঘটনার মধ্যে দিয়ে মনে হয় এর কালমিনেশন বোধহয় অন্য কোথাও চলে যেতে পারে, এটি একটি। আর দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির এ ধরনের অবনতি, ওই যে আমি হয়তো বললাম বাস্তবতা, কিন্তু এই বাস্তবতা তো আমরা কেউ আকাঙ্ক্ষাই করি না। এবং এত বড় ঘটনা ঘটছে অনেক দিন ধরে, কিন্তু অনেক সময় মনে হয়েছে প্রশাসন সরকার যেন নির্বিকার। তা সুতরাং আলোচনাটা অনেক বেশি সামনে চলে আসছে। আর এই সামগ্রিক ঘটনার আলোচনাটাকে আমি এইভাবেই বলতে চাই যে ওই যে আমি শুরু যেটা দিয়ে করলাম, যেটা গণঅভ্যুত্থান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে সেই বাস্তবতাকে সরকার কি স্বীকার করছে? ওই কথাই তো আমি বলতে চাইছি যে সেইটা তো বাস্তবতা সরকার তো স্বীকার করতে আমাকে যদি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আমি এটা বলি, যেমন সম্ভবত গতকাল কি তো না পরশু যে ওই যে তিনজন উপদেষ্টা একসাথে যতটুকু কথা বললেন, দেখেন তার মধ্যে একটু মায়ের প্যাচ আছে। এরপরে আর মানে এরপরে এতদিন যা ঘটছে এটা জানো না, আর কিছু ঘটলে তাহলে এইখানে তো আপনি সেইটা শর্ত সাপেক্ষে বলল। আর সবচেয়ে বড় যেটা ওই যে আপনি একটু তুলে ধরলেন, এর আগে আপনি তিনজন প্রধানের কথা যদি দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা বিবিসির সাথে সাক্ষাৎ করে বললেন যে পরিস্থিতি আগের মতোই আছে, আগের মতো কোনো অবনতি নাই। সাংবাদিক যখন তুলে ধরলেন তথ্য, তখন আর কোনো কথাবার্তা নাই। এটাই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা তো আরো ভয়ঙ্কর বলবো। ভয়ঙ্কর এই জন্যে যে উনি তো এই যে কে বলে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটলো সেইখানে যে এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করলো, তারপরে উনি যেদিন বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অন্য দুই দিন পত্রিকা জুড়ে সামগ্রিক অবনতি, রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। হ্যাঁ, এটা বললাম যে ওইটা তো আরেকটা মানে এই ধরনের ঘটনা নজিরবিহীন এবং মূল্যহীন, আমি বলবো একেবারে পরিষ্কার কথাই, কিন্তু এই খারাপ কথাটা বলতে চাইছিলাম না। আরেকটাও দেখবেন যে উপদেষ্টা পরিষদ বলল যে আমরা একটা সিদ্ধান্ত নিছি, একজন উপদেষ্টা তিনি এসে সামনে বললেন আর সহ্য করিব না। যখনই সহ্য করিব না বললো, ওই দিনই গুলশানে ভয়াবহ ঘটনা ঘটে গেল। কিন্তু শুধু তাই না, আমি বললাম যে এই তিনটার পরে যদি বিন্দুমাত্র উপলব্ধি থাকে, তাইলে বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো এখন ঘটছে, অনেক কিছু আমাদের বোধহয় মুখ দিয়ে উচ্চারণ করতেও লজ্জা করে। নারীর প্রতি সহিংসতা এবং অন্য ঘটনা ঘটছে, কিন্তু আমি খালি এখানে অন্য পয়েন্টটা একটু তুলি। তাহলে তো এটা ঘটছে এখন, এটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনি একটা ঘটনা ঘটার পরে দেখবেন যে আজকাল হয়তো বা দেখা যাচ্ছে দৃশ্যমান একটু চেষ্টা তারা করছে, কিন্তু আপনি এই চেষ্টার আগে, আমরা তো রাজনৈতিক কর্মী অনেকদিন ধরে করি বা বাস্তবতা দেখছি, তা আপনি এত বড় একটা ঘটনার পর আপনার এত জনসমর্থন, আপনি কারণ নারীর উপরে যে বিদ্বেষ এই প্রচার প্রোপাগান্ডাকে অ্যালাউ করছেন, আপনি কেন এইখানে উগ্রপন্থীদের যারা বাংলাদেশটাকে মানে না, যারা নারীর উপরে বিদ্বেষ শুধু না আমাদের প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা মানে না, তাদেরকে আপনি কেন সুযোগ দিলেন? কেন সুযোগ দিয়ে কাজ করছেন? আপনি তো এদের বিরুদ্ধে তো কোনো ভূমিকা আপনি নিচ্ছেন না। তাহলে আপনি যদি এই ভূমিকাগুলো না নেন, তাহলে তো আপনি এই ধরনের সংকটে পড়বেন। আরেকটা হচ্ছে একের পর এক যখন ঘটনা ঘটলো, আপনি এই ঘটনাকে অনেক সময় ভেরিফাইড ফেসবুকে দিলেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু তার ভূমিকা কোনটা করলেন? কিছুই করলেন না। বরঞ্চ দৃশ্যমান হলো যে বাইরে অনেক গোষ্ঠী নানা ধরনের, আগে একেবারে যে ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসককে আমরা সরিয়ে দিলাম, তারা নানা ধরনের যে দুর্বৃত্তায়নপনা নানা ধরনের করতো, চাঁদাবাজি থেকে শুরু করে নানা ঘটনা, এইরকম অনেক জায়গায় ঘটনার পরে আপনি নির্বিকার মানে হচ্ছে যেন আপনি এদেরকে একটা সমর্থনের ধারাও মানে
সরাসরি না হোক মানে মনে করছে আপনার প্রশ্রয় ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। তাইলে আপনাকে প্রথমে এক কঠোর অবস্থান নিতে হবে। 2 নম্বর, যারা আপনার মানে মানুষের পারসেপশন আছে এরা আপনাদের লোক, এরা এই ঘটনাগুলো ঘটতেছে, তাদের ব্যাপারে কি করবেন ঠিক করতে হবে। একই সাথে আপনি নিরপেক্ষ করে নিজেকে প্রশ্ন করে আপনার ভূমিকা নিতে হবে। 3 নম্বর হচ্ছে এই যে আমি একটু উল্টায় বললাম কথাগুলো, আপনি নারীর উপরে বিদ্বেষ, আপনার এই ধরনের যে কোনো উগ্রপন্থা এগুলো দমন করে লাস্ট হচ্ছে পরে যেটা যেতে হবে কি জানেন, সব তো বলছি গণতন্ত্রকে, যে আমরা 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পরে পরিষ্কার বলেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠার লড়াইয়ের জায়গায় যেতে হবে। তা সেই লড়াই তো আপনি তো আর ম্যান্ডেট আলার সরকার না যে 5 বছরের থেকে সব করবেন বা সংস্কার নামে করবেন, 40 বছর দরকার হলে আপনি একদলীয় শাসকের মতো ওই পুরো সংস্কার করে যাবেন, ওই ম্যান্ডেট তো আপনাকে কেউ দেয়নি। সুতরাং আপনি দ্রুততম শব্দটাই এখন বলতে ইচ্ছা করে না, আমি বরঞ্চ বলি আপনি কালকেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা দেন এবং সেই ঘোষণা দেওয়ার মধ্যে বাকিগুলো ভালোভাবে কিভাবে করব ওই ধারাটা যদি করতে পারি, আপনি দেখবেন অনেক সংকট দূর, সব হবে না একদিনে, কারণ দীর্ঘদিনের জঞ্জট আছে। তাহলে দ্রুততার সাথে আমার একটা সমাধানের পথ খুঁজে পাবো।